প্লিজ বেবি, দাও না একটা। দেব না, দেব না, দেব না। তোমাকে কতবার বললাম, যেদিন তোমার সঙ্গে আমরা সামনাসামনি দেখা হবে সেদিন আমি তোমাকে আমার সব কিছু দিয়ে দেব। কিন্তু কেন বলো তো, কতদিনের সম্পর্ক আমাদের, তারপরেও তুমি আমাকে এইটুকু বিশ্বাস করতে পারো না? তুমি কি আমাকে আর পাঁচটা ছেলের মতো মনে করো নাকি আমি তোমাকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করে নেব? কিন্তু আজ তোমাকে আমি কিছুই দেব না। আর তুমি রাগ করছো কেন? আমি কি তোমাকে সেভাবে বলেছি নাকি? বলেছি তো, যেদিন তোমার সঙ্গে আমার প্রথম দেখা হবে সেদিন আমি তোমাকে আমার চেহারা দেখাবো। তার আগে তোমাকে আমি কোনোভাবেই আমার চেহারা দেখাবো না। কিন্তু কেন, সেটা তো তুমি বলবে আমাকে। কি কারণে আমি তোমার চেহারাটা দেখতে পারি না? তুমি আমার চাইতে বয়সে বড়, সেজন্য। তোমাকে তো আমি বলেছি, প্রেম ভালোবাসায় বয়স বা অন্য কোনো কিছুই ম্যাটার করে না। আমি তোমায় ভালোবাসি। আর একটা কথা তুমি খুব ভালো করেই জানো, আমি আমার বাবা মার কাছে মুখ ফুটে যখন যা চেয়েছি তখন তাই পেয়েছি। আমি আমার ভালোবাসার মানুষটাকে চাইবো, সেটা আমার বাবা মা কখনোই বলবে না। প্লিজ, তোমাকে দেখার অপূর্ণ এই ইচ্ছাটা প্লিজ পূরণ করো। অবশ্যই পূরণ করব মাই ডিয়ার, তবে এখন নয়, যখন তুমি আমার সঙ্গে সরাসরি দেখা করতে আসবে ঠিক তখন। তোমার সঙ্গে কিভাবে দেখা করব আমি তো সেটাই ভেবে পাই না। আমার বাসা ঢাকা মিরপুরে, আর তোমার বাসা হলো নেত্রকোনার দুর্গাপুরে। ওদিকে আমার লাইফে আমি কোনোদিন দিয়েছি কিনা তাও সন্দেহ আছে। তাহলে তোমার সঙ্গে আমার দেখাটা হবে কি করে বলো তো শুনি? তুমি আসলেই হবে, কারণ বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে প্রতি বছর অনেক মানুষ আমাদের এলাকায় ঘুরতে আসে। তোমাদের কলেজ থেকে তোমার বন্ধুদের নিয়ে এদিকে ঘুরতে চলে এসো, তাহলেই তো হয়ে যায়। ঠিক আছে, দেখা যাক কোনোদিনও সেই স্বপ্ন পূরণ হয় কিনা, আর তোমাকে কোনোদিনও নিজের চোখে দেখতে পারি কিনা। তবে হ্যাঁ, তোমাকে একটা কথা বলার ছিল। আমি তোমায় সত্যি ভালোবাসি। তুমি যদি বাস্তবে দেখতে কুৎসিত হও তাও আমার কিছু যায় আসে না। সেটা যখন সামনাসামনি দেখা হবে তখন দেখা যাবে। এখন তাহলে রাখি, আমার অনেক কাজ আছে। তোমার কি এমন কাজ আছে সেটা বলো তো শুনি। আমি তোমাকে যখনই ফোন করি না কেন, তুমি একটা না একটা অযথা অজুহাত দেখাও। সবসময় আমাকে এড়িয়ে যাওয়ার বাহানা করো কেন বলো তো? তুমি কি আমায় ভালোবাসো না নাকি? নাকি আমার জায়গায় অন্য কাউকে পেয়ে গেছো? আমাকে এখন আর ভালো লাগে না। একদম বাজে কথা বলবে না বলে দিলাম। তুমি খুব ভালো করেই জানো আমি পড়াশোনার পাশাপাশি একটা কেজি স্কুলে পার্ট টাইম জব করি, কারণ আমার ফ্যামিলির আর্থিক অবস্থা অতটা ভালো নয়। তাই আমাকে নিজের পড়াশোনার খরচ নিজেকেই বহন করতে হয়। হ্যাঁ, তার জন্য তো বললাম আমি তোমার জন্য প্রতি মাসে টাকা পাঠাই, কিন্তু তুমি সেটাও নেবে না। তাহলে আমি কি করতে পারি বলো শুনি? তোমাকে কিছুই করতে হবে না, যদি পারো তাহলে তাড়াতাড়ি নিজেই পড়াশোনাটা শেষ করে ছোট্ট একটা চাকরি নাও আর আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও। হ্যাঁ, এই তো সবে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, এখনো পড়াশোনা শেষ করতে কতদিন বাকি? এতদিন তুমি আমার জন্য অপেক্ষা করবে আমার তো মনে হয় না। দেখো, আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি। যদি তোমাকে ভুলে যাওয়ার হতো তাহলে তোমাকে মনে রাখতাম না, তাহলে তুমি ছেড়ে অন্য কাউকে নিয়ে সংসার করার চিন্তা ভাবনা করতাম। কিন্তু আমি সত্যিই তোমায় ভালোবাসি, আর সেটার প্রমাণ দেওয়ার জন্য যদি আমাকে 10 বছর অপেক্ষা করতে হয় আমি তাই করব। কিন্তু একটা কথা মনে রেখো, আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না। এরপর দুজন আরও বেশ কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। নীল ঢাকা শহরের কোটিপতি ব্যবসায়ী আরব চৌধুরীর একমাত্র ছেলে। সে এবছর ইন্টার ফাইনাল ইয়ারে পরীক্ষা দিয়েছে। এদিকে নেহা সেই বছর অনার্স ফাইনাল ইয়ারে পরীক্ষা দিয়েছে। দুজনের 2 ক্লাসের পরীক্ষা দেওয়া হয়নি। নীলের সাথে নেহার পরিচয় হয় ফেসবুকে কোনো একটা গ্রুপে একটা পোস্টের কমেন্ট ধরে। তাদের বিতর্ক, আর সেখান থেকেই পরিচয়। তারপর টুকটাক কথাবার্তা, আর তারপর ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হওয়া। কিন্তু সমস্যা হলো, নেহা নীলের চাইতে বয়সে 4 বছরই বড়, কিন্তু নীলের সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তার কাছে ভালোবাসাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদিও নেহা এই সম্পর্ক থেকে অনেকবার পিছিয়ে আসতে চাইছিল, কিন্তু নীল এতটাই ভালোবাসে যে কোনোভাবেই নেহাকে সেই সম্পর্ক থেকে পিছিয়ে যেতে দিল না। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে আসি, আর বাকি ইতিহাসটা হয়ে গল্পের মধ্যেই জেনে নেবেন। এদিকে দেখতে দেখতে নীল ইন্টার পাস করলো, অনার্সে ভর্তি হবে। আজ তার ভার্সিটির প্রথম দিন। কাল সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে তৈরি হয়ে নিল, আর তখনই হঠাৎ তার মনে পড়ল একটা ইম্পর্টেন্ট কাজ বাকি পড়ে আছে।
সেটা হলো নেহাকে ফোন করা এবং তাকে জানিয়ে দেওয়া। তাই সে সঙ্গে সঙ্গেই মোবাইলটা হাতে নিল আর নেহাকে ফোন করলো। হাই বেবি, কি অবস্থা তোমার? কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কি অবস্থা? তুমি কেমন আছো? আর এত সকালে হঠাৎ ফোন করলে যে? তুমি তো কখনো সকাল সকাল ফোন করো না। তুমি হয়তো ভুলে গেছো আমি ভার্সিটিতে ভর্তি হয়েছি, আর আজকে আমার ভার্সিটির প্রথম দিন। তাই তোমাকে ফোন করলাম। শুভ কাজে যাওয়ার আগে তো ভালোবাসার মানুষটাকে জানিয়ে যাওয়া উচিত। ও আচ্ছা, এই ব্যাপার। তোমাকেও একটা গুড নিউজ দেওয়ার আছে। আমি কিন্তু অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছিলাম, সেটা তোমার মনে আছে? হ্যাঁ, অবশ্যই মনে আছে। আর মনে থাকবেই বা না কেন? আজ তোমার রেজাল্ট, তোমার কথা ছিল, তোর রেজাল্ট কি বের হয়েছে? হ্যাঁ, আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। জানো, আজ আমার কি খুশি লাগছে, আমি তোমাকে আমার খুশিটা জাস্ট বোঝাতে পারবো না। সত্যি, এটা শুনে আমারও খুব ভালো লাগছে। যাই হোক, এখন তাহলে রাখি, আমাকে বেরোতে হবে, তা না হলে আবার প্রথম দিনই লেট হয়ে যাবে। এই বলে নীল ফোনটা কেটে দিয়ে বাসা থেকে বের হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। সেখানে পৌঁছাতে লাগবে 20 মিনিটের মতো সময়। আজ প্রথম দিন ভার্সিটিতে এসেছে, তাই আজ আর ক্লাস হলো না। সবাই সবার সঙ্গে পরিচয় পর্বটা সেরে নিল। একে একে সবাই সবার সঙ্গে পরিচয় করে নিল। এরপর চলে গেল। বেশ কিছুদিন নিজের সঙ্গে একটা ছেলের খুব ভালো বন্ধুত্ব হয়েছে। সবসময় একে অপরের সঙ্গে সময় কাটায়। দুজন যেন দুজনের খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। সবচাইতে ভালো ব্যাপার হলো এটাই যে সেই ছেলেটা বাড়ি নেত্রকোনার দুর্গাপুরে। সেদিন বিকেলবেলা একসঙ্গে কথা বলছিল, তখনই হঠাৎ নীল কথার প্রসঙ্গে বলে, এবার হয়তো আমি তোমাদের এলাকায় আসার সুযোগ পাবো। হয়তো আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকিয়ে আছে। এটা আমার জন্য একটা সুযোগ করে দিয়েছে। কিন্তু কি করে এই অসাধ্য সাধন হলো, আমি তো সেটাই বুঝতে পারছি না। আসলে তোমাদের এলাকার একটা ছেলে আমি যেই ভার্সিটিতে ভর্তি হয়েছি সেই ভার্সিটিতে ভর্তি হয়েছে। ছেলেটার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব বলতে পারো। তোমার প্রসঙ্গই ওই ছেলেটার সঙ্গে আমার পরিচয় আর বন্ধুত্ব তা হয়ে উঠেছে। আমি যখন জানতে পারি ছেলেটার বাড়ি তোমাদের এলাকায়, তখনই আমি ছেলেটার সঙ্গে বন্ধুত্ব করি। ও, তাহলে তো খুবই ভালো ব্যাপার। এবার নিশ্চয়ই তোমার দেখা পাওয়া যাবে। এভাবে চলে গেল বেশ কিছুদিন। দেখতে দেখতে ঈদের ছুটি পড়ে গেল। হৃদয় গ্রামের বাড়িতে যাবি, তখনই নীল তাকে বলল, দোস্ত, আমি তোর সঙ্গে তোদের বাড়িতে যেতে চাই, যদি তোর কোনো প্রবলেম না থাকে তো। তুই আমাদের বাড়িতে যাবি সেটা তো খুব ভালো কথা। আমি তো ভেবেছিলাম তোকে বলবো, কিন্তু তুই কোটিপতির বাবার একমাত্র আদরের ছেলে, আমাদের এলাকায় গিয়ে থাকতে পারবি? আমরা তো গ্রাম অঞ্চলে থাকি। সেটা কোনো ব্যাপার না, আমি পারবো। আসলে তোমাদের এলাকায় আমার একটা কাজ আছে, খুবই সিক্রেট, যেটা আমি তোকে বলতে পারবো না। আজ পর্যন্ত কাউকেই বলিনি, আমার ফ্যামিলির মানুষদের কেউ না। এখন তুই যদি কোনো কিছু জানতে না চেয়ে আমাকে নিয়ে যেতে পারিস, তাহলে আমি তোর সঙ্গে যাব। আরে দোস্ত, এসব তুই কি বলছিস? তুই আমার বন্ধু, আর আমি তোকে কোনো কিছু জিজ্ঞেস না করে আমাদের বাড়িতে নিয়ে যেতে পারবো না। এমনটা তো কখনো হতেই পারে না। তুই আমার খুব ভালো বন্ধু। আমি খুব ভালো করেই জানি তুই খারাপ কিছু করবি না, তাই নির্দ্বিধায় তোকে আমি আমার সঙ্গে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি আজকেই বাসায় গিয়ে জিনিসপত্র গুছিয়ে তোর বাসায় চলে আসব, আর তারপর তোর সঙ্গেই চলে যাব। আচ্ছা ঠিক আছে, চলে আয়। আমিও তাহলে আমার আম্মুকে ফোন দিয়ে বলে দিই আমার সঙ্গে তুই যাবি। আসলে তুই শহরের মানুষ, আমাদের নিয়ে কথা নেই, তোর জন্য তো একটু এক্সট্রা আয়োজন করতে হবে, তাই না? আরে না দোস্ত, সেরকম কিছুই করতে হবে না। আমি তোদেরকে কোনো ঝামেলায় ফেলতে চাই না। আসলে একটা কাজ পড়েছে তোদের এলাকায়, তাই যেতে হবে, না গিয়ে উপায় নেই, তাই তোর সঙ্গে যাচ্ছি। আমি তো তোদের এলাকা চিনি না, যদি কখনো কোনো প্রবলেমে পড়ে যাতে তুই সহযোগিতা করতে পারিস। ঠিক আছে দোস্ত, তুই কোনো চিন্তা করিস না, তোর কোনো প্রবলেম হবে না। আমাদের এলাকায় যদি তুই কখনো কোনো প্রবলেমে পড়িস, তাহলে আমি তোকে সর্বাধিক সহযোগিতা করব, যতটুকু আমার সাধ্যে কুলায়। এই বলে নীল হৃদয়ের সঙ্গে কথা বলা শেষ করে বাসে চলে আসলো। আর বাসে এসে তার আম্মুকে সে বলল, আম্মু, আমি আমার বন্ধুর সঙ্গে একটু নেত্রকোনার দুর্গাপুরে যাব। ও অনেক রিকোয়েস্ট করে বলছে ওর সঙ্গে ওদের বাড়িতে যাওয়ার জন্য। তাছাড়া আমার তো কখনোই পাহাড়ি এলাকা দেখা হয়নি, তাই আমি যেতে চাই। যেতে চাও? যাবে। আমরা কি কখনো তোমার সিদ্ধান্তে অমত পোষণ করেছি?
করিনি তো। আমরা সব সময় তোমাকে সাপোর্ট করে এসেছি আর ভবিষ্যতেও সাপোর্ট করে যাব। কোনো প্রবলেম নেই, তুমি যেতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম তুমি কখনোই আমার সিদ্ধান্তে অমত পোষণ করবে না, তাই আমি আমার বন্ধুকে বলে এসেছি আমি ওর সঙ্গে যাব। যাই হোক, আমার ওখানে যেতে কিছু টাকা লাগবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তোমার আব্বুকে বলবো তোমার বিকাশ অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে। আরেকটা কাজ করো, কবে যাবে তুমি? তোমার তো ওইখানে যেতে হলে এক্সট্রা কিছু কাপড় চোপড় নিয়ে যেতে হবে, সেইগুলো একটু কিনে নিয়ে আসো কষ্ট করে। আমার তো এখন শপিংয়ে যাওয়ার সময় নাই। তাছাড়া কয়দিন পর ঈদ, তুমি কি ঈদের আগে চলে আসবে নাকি ঈদ ওখানে করে তারপর আসবে? বন্ধুর বাড়িতে ঈদের ছুটিতে যাচ্ছি। ঈদের আর 4-5 দিন বাকি আছে। ঈদের আগে কি ওরা চলে আসতে দেবে? ঈদ করে তারপরে আসবো। ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই। তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আমরা তো কখনো কোনো ব্যাপারে তোমাকে নিষেধ করিনি আর ভবিষ্যতেও করব না। তুমি আমাদের আদরের একমাত্র ছেলে। আমরা চাই তুমি আমাদের কোনো কষ্ট না পাও। অতঃপর মায়ের সঙ্গে কথা বলা শেষ করে বেঙ্গলি চলে গেল। সেখান থেকে তার ঈদের ড্রেস সহ নানা কাপড় চোপড় কিনে নিল, আর সেই সঙ্গে তার প্রিয়তমার জন্য কিছু স্পেশাল গিফট। কেনাকাটা শেষ হলে সে বাসায় চলে আসলো এবং সবকিছু গুছিয়ে নিয়ে হৃদয়ের বাসায় চলে গেল। সেখান থেকে তার রাতের বেলা বাসে উঠবে আর সকালে দুর্গাপুর গিয়ে পৌঁছাবে। দোস্ত, বিশ্বাস কর, আমি কোনোদিন ভাবতেও পারিনি তুই নিজে থেকে আমাদের বাড়িতে যাওয়ার কথা বলবি। জানিস না আমার কি খুশি লাগছে, আমি তোকে বলে বোঝাতে পারবো না। আমার অনেক খুশি লাগছে। আমি তোকে বলাতেই তুই রাজি হয়ে গেলি। আমার সঙ্গে তোর এই কদিনের পরিচয়, আর কদিনের পরিচয় তুই আমার খুব ভালো বন্ধু হয়ে গেছিস। যাই হোক, বাস কখন ছাড়বে? এই তো আমি কিছুক্ষণ আগেই কন্ট্রাক্টরকে ফোন করেছিলাম। কন্ট্রাক্টর বলেছে 10টার স্টেশনে থাকতে। অতঃপর দুজনেই রাতের খাওয়া দাওয়া করে রাত 10টার দিকে বাস স্টপে চলে এলো, আর সেখান থেকে বাসে উঠে সকাল 6টায় দুর্গাপুর স্টেশনে নামলো। সেখান থেকে একটা অটোতে করে হৃদয়ের বাড়িতে চলে গিয়ে উঠল। অনেকটাই গ্রামাঞ্চল বলা চলে, একদম বাংলাদেশের শেষ সীমানার দিকে, প্রত্যন্ত পাহাড় এলাকা। হৃদয়ের কাছ থেকে জানতে পারলো এটা দুর্গাপুরের বিজয়পুর। হৃদয় নীলকে নিয়ে বাড়ির গেটের সামনে পৌঁছালো। তখনই হঠাৎ হৃদয়ের চাচাতো বোনের সামনে পড়লো, আর তার চাচাতো বোন তাকে বলল, কিরে হৃদয়, তোর সঙ্গে এই ছেলেটাকে? একে তো আগে কখনো কোনোদিন আমাদের এলাকায় দেখা যায়নি। আপু, এটা আমার বন্ধু। ওরা নাকি আমাদের এলাকায় কোনো একটা কাজ করছে, তাই আমাদের সঙ্গে এখানে এসেছে, কয়েকদিন থাকবে এখানে। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। একবার নিয়ে আসিস আমাদের বাড়িতে, গল্প করবো না। হাই, আমি রূপা। হ্যালো, আমি নীল চৌধুরী। এই বছর ঢাকা সিটি ইউনিভার্সিটিতে অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি। আচ্ছা আপু, ঠিক আছে তাহলে। এখন আমরা আসি, বিকেলের দিকে তোমাদের বাড়িতে যাব না। আর কাকিমাকে বলে দিও আমি এসেছি। কাকিমার হাতের পিঠা খেতে হবে, অনেকদিন কাকিমার হাতের পিঠা খাওয়া হয় না। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে হৃদয়ের চাচাতো বোন সেখান থেকে চলে গেল। চলে যাওয়ার পর হৃদয় নীলকে বলল, এটা আমার বড় চাচার মেয়ে। তারা আর আমরা আলাদা আলাদা বাড়িতে থাকি, তাই তাদের সঙ্গে আমাদের খুব একটা যোগাযোগ হয় না। কিন্তু আমি তো শুনেছি গ্রামের মানুষরা সবাই একে অপরের সঙ্গে মেলামেশা করে থাকে, সবাই একসঙ্গে থাকতে খুবই পছন্দ করে। তোদের ক্ষেত্রে কেন এরকম বলতো শুনি। দোস্ত শোন, এইসব ব্যাপারে তোকে পরে বলবো। এখন বাড়িতে চল, সারা রাত জার্নি করে এসেছি। তাছাড়া আমার খুব ক্ষুধা লেগেছে, আগে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেই, তারপর তোকে বলবো। তাছাড়া আমরা তো এখানে অনেক দিন আছি, সব কিছু তোকে ঘুরে ঘুরে দেখাবো আর বলবো। আচ্ছা দোস্ত, ঠিক আছে, চল ভিতরে। এই বলে নীল আর হৃদয় দুজনে বাড়ির ভিতর প্রবেশ করলো। নীল হৃদয়ের আম্মুকে সালাম দিয়ে কৌশল বিনিময় করলো। হৃদয়ের আম্মু বেশ ভালো মনের মানুষ। নীলকে সাদরের সম্ভাষণ জানিয়ে তিনি ভিতরে নিয়ে আসেন এবং হাত মুখ ধোয়ার পানি এগিয়ে দিলেন। নীল ওই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর হৃদয়ের সঙ্গে বসে সকালের নাস্তা সেরে নিল। নাস্তা করা শেষ হলে হৃদয়ের আম্মু নীলকে বলল, বাবা শোনো, তোমায় একটা কথা বলি। এসেই যখন ভালো হয়েছে, তুমি আমাদের এখানে কয়দিন থাকবে। সামনেই তো ঈদ,
আমাদের এখানেই যাবে, তারপর এখান থেকে যাবে। সেই ব্যাপারে তোমাকে কোনো চিন্তা করতে হবে না আম্মু। আমি ওকে বলে এনেছি আমাদের এখানে থাকবে, আর আমাদের এখানেই ঈদ করবে। ঈদের ছুটি শেষ হলে এখান থেকে ঢাকায় চলে যাবে। আন্টি, হৃদয় একদম ঠিক কথাই বলেছে। আমিও বাসায় বলে এসেছি আপনাদের এখানে এই কয়দিন থাকবো। আসলে ঈদের ছুটি তো অনেক দেরির ছুটি আছে, তাছাড়া আমার কখনো পাহাড় দেখা হয়নি, তাই ভাবছি আপনাদের এখানে কিছুদিন থেকে আপনাদের এলাকাটা ভালো করে ঘুরে দেখবো। হ্যাঁ, সেটা তুমি একদম ঠিক কথা বলছো। আমাদের এলাকাটা অনেক সুন্দর। তুমি এক সপ্তাহ ঘুরে বেড়ালেও সবকিছু দেখে শেষ করতে পারবে না। এই ধরো বিদেশিদের কালচার, একামেডি, তারপর আছে বিজয়পুরের নীলপানি, সাদামাটির পাহাড়, ওদিকে আবার আছে রানী রাসমণির স্মৃতিসৌধ। আরো অনেক কিছু আছে যেগুলো তুমি হৃদয়ের সঙ্গে ঘুরে দেখতে পারবে। অনেক ভালো লাগবে তোমার। আচ্ছা আন্টি, ঠিক আছে, অনেক দিন তো থাকবো, সব কিছুই ঘুরে দেখবো, কিন্তু সারা রাত জার্নি করে এসেছি, এখন একটু ঘুমাতে হবে, প্রচন্ড ঘুম পাচ্ছে। তাছাড়া অপরদিকে সম্বেশ্বরী নদী আছে। এখন বর্ষাকাল, নদীতে পানি টইটুম্বর। অনেক ভালো লাগবে তোমার। ওই যে পাশের ঘরটা আমি তোমাদের দুজনের জন্য রেডি করে রেখেছি, তোমরা দুজন ওই ঘরেই থাকবে। তাছাড়া ঈদ আসছে, বাড়িতে আরো মেহমান আসবে। অনেকগুলো ঘর থাকলেও ওই ঘরেই ওরা থাকবে। তোমাকে আলাদা করে কোনো ঘর দিতে পারলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত। আরে না আন্টি, এভাবে বলার কি আছে? আসলে আমরা শহরে মানুষ, সেটা ঠিক আছে, কিন্তু সবাই একসঙ্গে গাদাগাদি করে থাকার আনন্দটা আমরা কখনোই পাইনি। আমি আমার আম্মুর কাছে শুনেছিলাম, তারা যখন ছোটবেলায় নানার বাড়িতে কিংবা দাদার বাড়িতে বেড়াতে যেত, তখন নাকি সবাই একসঙ্গে একই বিছানায় অনেক আনন্দ করে ঘুমাতো। এবার না হয় গ্রামে এসে আমি সে আনন্দটাই একটু উপভোগ করলাম। বলতে বলতে নীল আর হৃদয় দুজনেই পাশের রুমটাই সে ঘুমিয়ে পড়লো। দেখতে দেখতে বিকাল হয়ে আসলো। হৃদয়ের আম্মু তাদের দুজনকে ডেকে ঘুম থেকে ওঠালো এবং দুপুরের খাবার খেতে দিল। খাওয়া দাওয়া শেষ হলে হৃদয় নীলকে বলল, দোস্ত, চল বড় চাচার বাড়িতে যাওয়া যাক। আপু বলে গিয়েছে ওদের বাড়িতে যেতে, আর কাল তোকে নিয়ে ঘুরতে বের হব। আজ তো অনেক রাস্তা জার্নি করে এসেছি, আজ আর যেতে মন চাইছে না। চল আজকে বড় চাচার বাড়ি থেকে ঘুরে আসি। ঠিক আছে দোস্ত, তবে আমার একটা কাজ আছে, তুই 1 মিনিট ওয়েট কর, আমার একটা ফোন দেওয়ার আছে, আমি 2 মিনিট কথা বলেই আসছি। এই বলে নীল সেখান থেকে একটু দূরে গেল এবং সঙ্গে সঙ্গে নেহার নাম্বারে ফোন করলো। দুবার ফোন হতেই নেহা ফোনটা রিসিভ করলো আর বলল, তা এসেছে তো, অনেকক্ষণ হয়েছে, এতক্ষণে কেন আমাকে ফোন করলে? আমি অনেকক্ষণ আগে এসেছি, সেটা তুমি জানলে কি করে? আমি তো তোমাকে একবারও ফোন করে বলিনি যে আমি কখনো এসেছি। তুমি বলবে আর তারপর আমাকে জানতে হবে, এটা কোনো হাদিসে লেখা আছে নাকি? আমি সব জানি তুমি কখন এসেছো আর কখন কি করেছো। যাই হোক, দুপুরের খাওয়া কেমন হয়েছে? হ্যাঁ ভালোই, আন্টির হাতের রান্না জাস্ট অসাধারণ। আচ্ছা একটা কথা বলো, তুমি কি আমায় দেখেছো? আর যদি দেখে থাকো তাহলে তুমি আমার সামনে আসোনি কেন? আমি আসবো, সময় যখন হবে তখন আমি নিজেই তোমার সামনে আসব। যাই হোক, একটা কথা বলতে ফোন করেছিলাম। আমি জানি তুমি এখন এক জায়গায় যাচ্ছ, তবে একটা কথা মনে রেখো, যদি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছো তাহলে তোমার চোখ তুলে কিন্তু মার্বেল বসিয়ে দেব, মনে রেখো। এরকম কথা তুমি বলতে পারলে? আমি কত দূর থেকে কত কষ্ট করে শুধু তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছি, আর তুমি কিনা বলছো আমি অন্য মেয়েদের দিকে তাকাবো? শোনো, ঢাকা শহরে মেয়ের কোনো অভাব নেই, আমি চাইলে 10-12টা মেয়ের সঙ্গে রিলেশন করতে পারি, কিন্তু তোমায় ভালোবাসি, ভালোবাসার মানুষ রেখে আমি কেন অন্য নারীতে আসক্ত হতে যাব? তোমাদের ছেলেদের বিশ্বাস নেই বাবু। তোমরা ঘরে বউ রেখেও আরো 10টা মেয়ের সঙ্গে পরকিয়া করতে পারো, আর সেখানে আমি তো তোমার গার্লফ্রেন্ড, তাও আবার তোমার চাইতে বয়সে সিনিয়র। তুমি এখনো আমার চেহারা পর্যন্ত দেখোনি, তাহলে তুমি যে আরেকটি মেয়ে দেখলে তার সঙ্গে ইটিস পিটিস করবে না, তার কি এমন গ্যারান্টি আছে? আমাকে যখন বিশ্বাসই করো না, তাহলে আছো কেন আমার সঙ্গে সম্পর্কে? আমার সঙ্গে ব্রেকআপ করে নিলেই তো পারো। যেখানে বিশ্বাস নেই সেখানে তো ভালোবাসা মূল্যহীন। হয়েছে হয়েছে, আর বলতে হবে না, এখন দয়া করে ফোনটা রাখো, তোমার বন্ধু ওদিকে তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা তুমি আমাকে একটা সত্যি করে কথা বলো না,
তুমি জানলে কি করে? আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করছে আর আমি কোথাও যাব? বললাম তো বলবো না, সময় হলে আমি ঠিকই তোমার সামনে আসব। তবে একটা কথা আবারও তোমাকে মনে করিয়ে দিচ্ছি, উল্টাপাল্টা কিছু করলে তোমার খবর আছে বলে দিলাম। এই বলে নেহা নীলকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। হৃদয় এদিকে নীল তার বন্ধু হৃদয়ের সঙ্গে তার চাচার বাড়িতে চলে গেল। নীল আর হৃদয় সেখানে যাওয়ার পর হৃদয়ের চাচাতো বোন তাদের দুজনকে বারান্দায় বসতে দিয়ে বলল, হৃদয়, তোরা দুজন এখানে বস, আম্মু তোদের জন্য পিঠা বানিয়েছে। আমি সকালবেলা এসেই বলেছিলাম আমি তোদের জন্য পিঠা নিয়ে আসি। এ শুনে নীল প্রথমবার মেয়েটার দিকে তাকালো। মেয়েটা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দরী, একদম পরীর মতো বলা চলে। নীল শুনেছিল পাহাড়ি এলাকার মেয়েরা একটা কালো বর্ণের হয়। একটু কালো বর্ণের হয়, কিন্তু এই মেয়েটাকে দেখে সেরকম মনে হচ্ছে না। মনে হচ্ছে যেন পাহাড়ি কন্যা। নিজের হাতে এই মেয়েটাকে অপরূপ সৌন্দর্য দান করেছে। যাই হোক, এই মেয়ের দিকে নজর দেওয়া তো যাবে না, হাজার হোক বন্ধুর বড় বোন বলে কথা। তাছাড়া ও নীল একটা মেয়েকে ভালোবাসে, যার সঙ্গে এখনো তার দেখা হয়নি। এসব চিন্তা করতে করতে হৃদয়ের চাচাতো বোন দুটো প্লেটে করে তাদের জন্য পিঠা নিয়ে আসলো, আর তারা দুজনেই বসে পিঠা খেতে শুরু করলো। তখনই হৃদয়ের চাচাতো বোন নীলকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, তা তোমার ফ্যামিলির মানুষজনকে নিয়ে এলে না আমাদের এলাকায়? আসলে ফ্যামিলিতে আমার আব্বু আম্মু ছাড়া অন্য কেউ নেই। আমার আব্বু বিজনেসম্যান, উনি ব্যবসার কাছে সবসময় ব্যস্ত থাকেন। আর আম্মু বাসায় থাকেন, কিন্তু আব্বু আম্মুকে কোথাও যেতে দেয় না। আম্মু কোথাও চলে গেলে নাকি আব্বুর একটু ভালো লাগে না, তাই। পিওর ভালোবাসা, ভালোবাসাগুলো এমনই হওয়া উচিত। আচ্ছা আপু, আপনি তো আমাদের চাইতে বয়সে বড়, আপনাকে একটা প্রশ্ন করার ছিল, যদি কিছু মনে না করেন। হ্যাঁ, আমি হৃদয়ের বড় বোন, তোমারও বড় বোনই হব। বলো কি বলবে। আচ্ছা ধরেন আমি আমার চাইতে বয়সে বড় একটা মেয়েকে ভালোবাসলাম, মেয়েটা ছোটখাটো একটা চাকরিও করে, আমার ফ্যামিলি মেনে নিল, কিন্তু ওই মেয়ের ফ্যামিলি কি এই মেয়ের সম্পর্কটা মেনে নেবে? জানি না, হয়তো মেনে নিতেও পারে। কারণ মেয়েটা যদি ভালোবাসাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে, তাহলে তার ফ্যামিলিকে সে এতটা প্রায়োরিটি দেবে না। তাছাড়া ওই মেয়ের ফ্যামিলিটা যদি ভালো হয়, তাহলে ভালোবাসা তাকেই সবচাইতে আগে দেখবে, বয়সটাকে নয়। কিন্তু তুমি কেন এরকম প্রশ্ন করলে আমি জানতে পারি? না মানে আসলে সেরকম কোনো ব্যাপার নয়, মনে পড়লো তাই বললাম। আচ্ছা যাই হোক, আজকে তাহলে আমরা আসি। এই বলে হৃদয় আর নীল সেখান থেকে চলে আসলো। এরপর দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে হৃদয় আর নীল দুজনেই মিলে বের হলো বিজয়পুরের সাদামাটির পাহাড় আর নীলপানি দেখতে যাবে বলে। তখন হঠাৎ নেহা তাকে ফোন করলো। এই যে মিস্টার, শোনো, ঘুরতে যাচ্ছ বেশ ভালো কথা, তবে আমি যেটা বলেছিলাম সেটা যেন মাথায় থাকে, পাহাড়ি মেয়েদের দিকে যেন নজর না পড়ে। হ্যাঁ প্লিজ, তুমি একবার আমার সামনে আসো। আমি এত দূর থেকে তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছি, আর তোমাকে যদি দেখতে না পাই তাহলে এখানে এসে আমার লাভ কি বলো তো শুনি। আমি তো বললাম আগে তোমাকে একটু যাচাই বাছাই করে দেখি এখন সামনাসামনি, তারপর আমি তোমার সামনে আসব। যদি আমার মনে হয় যে তুমি আমার সঙ্গে একটুও চিট করার চেষ্টা করেছো, তাহলে আমি তোমার সঙ্গে দেখা করব না, বরং তোমার সঙ্গে সম্পর্কও রাখবো না। প্লিজ নেহা, তুমি এরকমটা বলো না। তোমায় আমি খুব বেশি ভালোবাসি। তুমি যদি আমার সঙ্গে সম্পর্ক না রাখো আর আমার সঙ্গে সম্পর্ক বিশ্বাস করো, তাহলে আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না, কারণ আমি তোমাকে আমার সবটা দিয়ে ভালোবাসি। আমার মন প্রাণ অস্তিত্ব সবকিছুর মধ্যেই শুধু তুমি রয়েছো। হ্যাঁ, আমি তো সেটাই দেখতে চাই, তুমি আমায় সত্যিই ভালোবাসো নাকি শুধু শুধুই আমার সঙ্গে টাইম পাস করছো। যদি তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, তবেই আমি তোমার সামনে আসব। নেহা সোনা, তোমার কি এরকম করাটা ঠিক হচ্ছে? একটা ছেলে ঢাকা থেকে তোমার জন্য দুর্গাপুর এসেছে তোমার সঙ্গে দেখা করতে, আর তুমি কি না এই ছেলেটাকে দেখা দিচ্ছ না? তুমি তোমার নিজের বিবেকের কাছে একবার জিজ্ঞাসা করো, বিবেক তোমাকে কি উত্তর দেয় সেটা আমাকে বলো। জীবনটা আমার, জীবনটা বিবেকের নয়। আমি কেন বিবেককে প্রশ্ন করতে যাব? আমি আমাকে প্রশ্ন করতে পারি। যাই হোক, আমি তোমাকে তো একবার বলেছি, তুমি যদি আমার পরীক্ষায় পাশ করতে পারো তাহলে আমি তোমার সামনে আসব। এই বলে নেহা ফোনটা কেটে দিল। নীল মন খারাপ করে তার বন্ধুর সঙ্গে ঘুরতে বের হলো। সারাদিন অনেক ঘোরাঘুরি করলো, কিন্তু তার মনে একটুও ভালো লাগছে না। কারণ যে মানুষটার জন্য সে এত দূর থেকে এসেছে, সেই মানুষটাই তার সঙ্গে দেখা করছে না। এরকমটা কি হয়? সারাদিন ঘোরাঘুরি করে রাতের বেলায় বাসায় ফিরে আসলো আর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো।
এভাবে দেখতে দেখতে ঈদের দিন চলে আসলো। আজ চাঁদ রাত, সবাই হাতে মেহেদি পড়েছে, অনেক আনন্দ করছে। নীল আনমনে হয়ে বান্দার চেয়ারে বসে আছে। তখনই হঠাৎ নেহার ফোন। কি ব্যাপার, সবাই কত আনন্দ করছে, তুমি এভাবে মনমরা হয়ে বসে আছো কেন? তোমাকে এভাবে মনমরা হয়ে বসে থাকতে দেখলে আমার একটুও ভালো লাগে না। আমার মন ভালো করার মতো কোনো কাজ কি তুমি করেছো? তোমাকে কতবার বলছি, প্লিজ একটাবার আমার সামনে আসো, একটাবার আমার সঙ্গে দেখা করো, কিন্তু তুমি কি আমার কথা একটু শুনেছো? একবারও কি আমার সঙ্গে দেখা করতে রাজি হয়েছো? ঠিক আছে, আমি কাল তোমার সঙ্গে দেখা করব। তুমি কাল বিকেলে একবার দুর্গাপুরের হোটেল নিরালায় চলে এসো, আমি ওখানেই তোমার জন্য ওয়েট করব। তুমি সত্যি বলছো তুমি কাল আমার সঙ্গে দেখা করবে? জানো, এই কথাটা শুনে আমার কতটা খুশি লাগছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। যেই মানুষটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছি, সেই মানুষটা কাল আমার সামনে আসতে চলেছে। আমার মনে যে কতটা আনন্দ লাগছে সত্যি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, এখন তাহলে রাখি, কাল দেখা হচ্ছে দুর্গাপুরের হোটেল নিরালায়। এই বলে নেহা ফোনটা কেটে দিল। অপরদিকে নীল হৃদয়ের কাছে হোটেল নিরালার অ্যাড্রেস জানতে চাইল এবং হৃদয় তাকে অ্যাড্রেস বলে দিল। কিন্তু সে হৃদয়কে কোনোভাবেই বলল না ওখানে যাওয়ার কারণটা কি। হৃদয় তাকে কোনো জোরাজুরি করলো না। এভাবেই রাত কেটে গেল। সকাল হলো। সকাল 8টার দিকে নীল ঘুম থেকে উঠে তারপর ফ্রেশ হয়ে নাস্তা করায় ঈদের নামাজ পড়তে যায়। ঈদের নামাজ পড়ে বাড়িতে আসতে প্রায় সকাল 10টার মতো বেজে গেল। তারপর সে হৃদয়কে বলল, দোস্ত, আমাকে একটু দুর্গাপুরের একটা রেস্টুরেন্টে যেতে হবে, যেটার কথা কাল থেকে বলেছিলাম। ওখানে আমি একজনের সঙ্গে দেখা করব। ও আচ্ছা, ঠিক আছে। একটা কাজ কর, আপুর কাছে শুনলাম সেও নাকি তার বান্ধবীদেরকে নিয়ে দুর্গাপুরে ঘুরতে যাবে। তুই চাইলে ওদের সঙ্গে চলে যেতে পারিস। না, কোনো প্রবলেম হবে না, আমি একা একাই চলে যেতে পারবো। আমার সঙ্গে কারোর যেতে হবে না। আমি একটা ছেলে মানুষ, তাছাড়া ঢাকা শহরের ছেলে এখানে হারাবো না কোথাও। আর যদি হারিয়েও যায় তাহলে তোকে ফোন করে বলবো আমাকে নিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি তুই কোনো সিক্রেট মানুষের সঙ্গে দেখা করতে চাইছিস, যেটা তুই আমাদের জানাতে চাইছিস না। আচ্ছা ঠিক আছে, প্রবলেম নেই, যা তুই। আর এখানে হারানোর মতো কোনো জায়গা নেই। অতঃপর হৃদয়ের সঙ্গে কথা বলা শেষ করে সকাল 11টার দিকে নীল হৃদয়ের বাড়ি থেকে বের হলো। দুর্গাপুর এসে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করলো, কিন্তু ওই রেস্টুরেন্টটা খুঁজে পেল না। তাই একজন লোকের কাছে জিজ্ঞাসা করলো, আসসালামু আলাইকুম, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ বলুন, আমি কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? আসলে আমি ঢাকা থেকে এসেছি, এখানকার কোনো কিছুই তেমন একটা চিনি না। হোটেল নিরালায় আমার সঙ্গে একজন দেখা করতে আসবে, ওই রেস্টুরেন্টটা কোথায় একটু বলে দিতে পারবেন? ও এই ব্যাপার, কিন্তু আপনি তো ভুল রাস্তায় চলে এসেছেন। এটা তো নাজিরপুরের এদিকে যাওয়ার রাস্তা। আপনি এক কাজ করুন, এটি দিয়ে সোজা পশ্চিম দিকে যান। ওখানে আপনি দেখতে পাবেন কালী মোড় বলে একটা জায়গা আছে। ওখানে একটা মন্দিরও আছে। ওখানে একটা কালী মন্দির আছে বলে জায়গাটার নাম কালী মোড় বলা হয়। ওখানে একটা রাস্তা উত্তর দিকে গেছে, একটা পশ্চিম দিকে আর একটা দক্ষিণ দিকে। আপনি দক্ষিণ দিকে দুটো রাস্তা, একটাকে বলা হয় পশ্চিম গলি আর একটাকে বলা হয় পূর্ব গলি। আপনি পশ্চিম গলির রাস্তা ধরে একটু আগাবেন, তাহলে সামনে হোটেল নিরালা অ্যান্ড রেস্টুরেন্ট দেখতে পাবেন। ওকে ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। লোকটার সঙ্গে কথা বলা শেষ করে নীল সামনের দিকে এগোতে থাকলো এবং লোকটার দেওয়া ঠিকানা অনুযায়ী চলে আসলো এবং সেখানে হোটেল নিরালা এন্ড রেস্টুরেন্ট দেখতে পেল। নীল ভিতরে প্রবেশ করলো এবং এক পাশে একটা টেবিলে বসে রইল। ওইটার কিছুক্ষণ পর এসে তাকে জিজ্ঞাসা করলো, এক্সকিউজ মি, আপনার কিছু লাগবে? লাগবে, তবে আমি এখানে একজনের জন্য ওয়েট করছি, সে আগে আসুক তারপর অর্ডার করব। আচ্ছা ঠিক আছে, আপনার কিছু লাগলে আমাকে জানাবেন, আমি এখানেই আছি। এই বলে ওয়েটার চলে গেল আর নীল সেখানে বসে অপেক্ষা করতে লাগলো। এভাবে দেখতে দেখতে 2 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেল, কিন্তু নেহার কথাও দেখা পাওয়া যাচ্ছে না। এদিকে নীল প্রায় বেশ কয়েকবার নেহাকে ফোন দিয়েছে। কিন্তু ফোন সুইচ অফ বলছে। নীল রেস্টুরেন্টে বসে নেহার জন্য অপেক্ষা করছিল। তখন এসে দেখতে পেল হঠাৎ হৃদয়ের চাচাতো বোন বেশ কয়েকটা মেয়ের সঙ্গে এই রেস্টুরেন্টে প্রবেশ করছে। নীল অনেকটা লজ্জায় পড়ে গেল।
নীল একা বসে আছে, এই জন্য তখনই হঠাৎ হৃদয়ের চাচাতো বোন তার কাছে এসে তাকে বলল, তুমি এখানে যার জন্য অপেক্ষা করছো সে আজ এখানে আসবে না, তোমার সঙ্গে দেখা করবে না। কিন্তু কেন দেখা করবে না? আমি সেই ঢাকা থেকে তার সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছি। তাছাড়া আপনি কি করে জানলেন সেখানে আসবে না? আর আমি কার জন্য অপেক্ষা করছি? আমি জানি তুমি কার জন্য এখানে অপেক্ষা করছো, আর সে আমার পরিচিত বলতে পারো, আমার বন্ধু। আর সে নিজেই আমাকে এখানে পাঠিয়েছে তোমার সঙ্গে কথা বলতে। সে আমাকে বলে যে আগে আমরা যেন তোমাকে যাচাই বাছাই করে দেখে নেই, তারপর যদি পছন্দ হয় তাহলে সে তোমার সঙ্গে দেখা করবে। প্লিজ আপু, আমি আপনাকে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ নেহাকে একবার আমার সামনে আসতে বলুন। আমি ঢাকা থেকে তার সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছি। 2 দিন পর হয়তো চলে যাব, কিন্তু তাকে দেখতে না পেলে আমার খুব কষ্ট হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তোমাকে নেহার সঙ্গে দেখা করিয়ে দিব, কিন্তু তার বিনিময়ে আমাকে এখানে পেট ভরে খাওয়াতে হবে, তারপর যা বিল আসবে সবটাই তোমাকে দিতে হবে। এটা কোন ধরনের ডাকাতি আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি নেহার সঙ্গে দেখা করতে এখানে এসেছি, তাকে কতক্ষণ ধরে ফোন করছি, সে আমার ফোনটা রিসিভ করছে না। আর আপনি কিনা বলছেন এখন আপনাদেরকে খাওয়াতে হবে, তা না হলে আপনারা আমাকে নেহার সঙ্গে দেখা করাবেন না। এরকমটা করার কারণ কি আমি জানতে পারি? এত প্রশ্ন করবে না আমাদের, তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো। তুমি আমাদের সবাইকে এখানে খাওয়াবে কিনা তাই বলো। ঠিক আছে, যদি আপনাদের খাওয়ানোর বিনিময়ে আমি নেহার সঙ্গে দেখা করতে পারি তাহলে আমি তাই করব। আপনারা কি খাবেন অর্ডার করুন, সমস্ত বিল আমি পে করব। হৃদয়ের চাচাতো বোনের সঙ্গে তার বেশ কয়েকটা বান্ধবী এসেছিল, তারা সবাই মিলে সেখানে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া শেষে তাদের বিল আসলো প্রায় 5,000 টাকার মতো। বিল সেটা পরিশোধ করলো, আর তখন আবার হৃদয়ের চাচাতো বোনকে সে বলল, আপু দেখুন, আপনাদের সমস্ত বিল আমি পে করেছি। এখন আপনারা আমাকে আমার নেহার সঙ্গে প্লিজ একটাবার দেখা করতে দিন। তাকে দেখার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে আছে। কতদিনের সম্পর্ক আমাদের, এর মধ্যে একটাবার তার চেহারাটা পর্যন্ত দেখতে পারলাম না। ঠিক আছে, আমরা এখন যাই, নেহার সঙ্গে কথা বলে তোমাকে জানাবো সে তোমার সঙ্গে দেখা করবে কি করবে না। এটা কেমন ধরনের ফাইজলামো আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনারা বললেন আপনাদেরকে খাওয়াতে, তাহলে আপনারা আমাকে নেহার সঙ্গে দেখা করিয়ে দেবেন। এখন আমি আপনাদেরকে খাওয়ালাম, তারপর এখন কি না আপনারা বলছেন আপনারা নেহার সঙ্গে কথা বলে আমাকে জানাবেন। তাহলে এগুলোর মানে কি ছিল? দেখো, একদম বেশি কথা বলবে না, যেটা বলেছি সেটাই করো। একদম বেশি কথা বলার চেষ্টা করবে না। আমাদেরকে বলে দিয়েছে তোমার সঙ্গে দেখা করে কথা বলে খাওয়া দাওয়া করে তারপর তার সঙ্গে গিয়ে কথা বলতে। তারপর যদি তার মনে হয় সে তোমার সঙ্গে দেখা করবে তাহলে করবে, নয়তো করবে না। অতঃপর নিজেকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তারা সেখান থেকে চলে আসলো। তখনই আবার নীল বারবার নেহার নাম্বারে ফোন করতে থাকলো। বেশ কয়েকবার নেহার নাম্বারে কল ঢুকলো। নেহা ফোন রিসিভ করতেই নীল বলতে লাগলো, নেহা কি হচ্ছে এসবের মানে কি? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি এত দূর থেকে তোমার সঙ্গে দেখা করতে আসলাম, আর তুমি কি না আমার সঙ্গে এরকম ফাইজলামো করে যাচ্ছ। এগুলো কি আসলেই করা উচিত? কেন, আমি যাদের পাঠিয়েছিলাম তারা তোমাকে বলেনি? ওদের সঙ্গে কথা বলে যদি তোমার মনে হয় আমি তোমার সঙ্গে দেখা করব তাহলে করব, নয়তো করব না। তুমি যখন আমার সঙ্গে দেখা করবে না তাহলে আমাকে এখানে আজ থেকে না বলেছিলে? আর কেনই বা আমাকে হোটেল নিরালায় আসতে বললে? তোমার বান্ধবীরা খাওয়া দাওয়া করতে চেয়েছিল, আমি তাদেরকে খাওয়ালাম। তারা বলেছিল ওদের খাওয়া দাওয়া করালে ওরা তোমার সঙ্গে দেখা করিয়ে দেবে, কিন্তু তা করলো না। কেন হচ্ছে আমার সঙ্গে এরকম বলো তো শুনি? কাম অন বেবি, রিল্যাক্স, একটু শান্ত হও তুমি। পুরোটা জীবনের ব্যাপার, আমাকে তো একটু যাচাই বাছাই করে দেখে নিতে হবে। আমাকে এতটুকু সময় দাও তুমি। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আমি তোমাকে আর কিছুই বলবো না তোমাকে আমার সঙ্গে দেখা করতে। আর একটা কথা, আমি কিন্তু 2 দিন পর ঢাকায় ফিরে যাচ্ছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি ঢাকায় চলে যাওয়ার আগেই আমি তোমার সঙ্গে দেখা করব।